আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং দেশের এই ক্রান্তি লগ্নে সবাই সচেতন দৃষ্টি রাখছেন আমাদের চারপাশের ঘটনা প্রবাহের উপর। আজ আমি আপনাদের সাথে এমন কিছু বিষয় নিয়ে আলাপ করব, যা গত ২৪ ঘন্টায় বাংলাদেশের রাজনীতির দৃশ্যপটকে অনেকটা ওলটপালট করে দিয়েছে। আপাতত দৃষ্টিতে মনে হতে পারে আমরা শুধু একজন সাবেক প্রধানমন্ত্রীর বিদায় বা জানাজা দেখলাম। কিন্তু এই জানাজার আড়ালে যে গভীর কূটনৈতিক খেলাটা হয়ে গেল, তা সিনেমার চিত্রনাট্যকেও হার মানায়। বেগম খালেদা জিয়ার প্রয়াণ এবং তার জানাজাকে কেন্দ্র করে ঢাকা এখন বিশ্ব রাজনীতির, বিশেষ করে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতির এক নতুন কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, বেগম জিয়ার শেষ যাত্রায় অংশ নিতে কারা এসেছিলেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সর্দার আয়াত সাদিক। ভাবা যায় ভারত এবং পাকিস্তান, যাদের দা কুমড়ো সম্পর্ক, তারা একই মঞ্চে একই জায়গায় উপস্থিত। শুধু উপস্থিতি নয়, তাদের মধ্যে সৌজন্য বিনিময় হয়েছে, কর্মর্দন হয়েছে। এটা কি শুধুই একটা জানাজা ছিল, নাকি এর পেছনে লুকিয়ে আছে আগামী ২০২৬ সালের নির্বাচনের এক বড় বার্তা? আজ আমরা সেই নেপথ্যের কাহিনীগুলোই একটু মিলিয়ে দেখার চেষ্টা করব। সবচেয়ে বড় চমক ছিল ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের ঝটিকা সফর। তিনি মাত্র ৪ ঘন্টার জন্য ঢাকায় এসেছিলেন, কিন্তু এই ৪ ঘন্টায় তিনি যা করে গেলেন, তা গত ১৫ বছরের ভারত বাংলাদেশ সম্পর্কের সমীকরণ বদলে দেওয়ার জন্য যথেষ্ট। আপনারা জানেন, গত ১.৫ দশক ধরে ভারত মানেই ছিল আওয়ামী লীগের একচ্ছত্র বন্ধু। বিএনপির সাথে তাদের সম্পর্ক ছিল যোজন যোজন দূরত্বের। অথচ গতকাল আমরা আসলে কি দেখলাম? জয়শঙ্কর সোজা চলে গেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে দেখা করতে। শুধু দেখা করাই নয়, তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাঠানো একটি ব্যক্তিগত চিঠি তারেক রহমানের হাতে তুলে দিলেন। এই চিঠিটা কিন্তু সাধারণ কোনো শোকবার্তা নয়। চিঠির ভাষাটা একটু খেয়াল করুন। নরেন্দ্র মোদী তারেক রহমানকে প্রিয় তারেক রহমান সাহেব বলে সম্বোধন করছেন, আর বেগম খালেদা জিয়াকে বলেছেন বেগম সাহেবা। তিনি উল্লেখ করেছেন ২০১৫ সালে ঢাকায় যখন বেগম জিয়ার সাথে তার দেখা হয়েছিল, সেই স্মৃতির কথা। মোদী স্পষ্টভাবে স্বীকার করেছেন যে বাংলাদেশ ভারত সম্পর্ক জোরদার করতে বেগম জিয়ার ভূমিকা ছিল অনস্বীকার্য। এই যে হঠাৎ করে সুর বদল, হঠাৎ করে বিএনপির প্রতি এই সফট কর্নার বা নমনীয়তা, এর কারণ আসলে কি? এর কারণ হলো বাস্তবতা। ভারত বুঝতে পেরেছে বাংলাদেশের শেখ হাসিনার অধ্যায় আপাতত সমাপ্ত। এতদিন তারা একটা ঝুড়িতে সব ডিম রেখেছিল, মানে শুধুই আওয়ামী লীগকে সমর্থন দিয়ে গেছে। কিন্তু এখন প্রেক্ষাপট ভিন্ন। আগামীতে যদি নির্বাচন হয় আর সেখানে বিএনপি যদি ক্ষমতায় আসে, তাহলে ভারতের কি হবে? তাদের সেভেন সিস্টার্স বা উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর নিরাপত্তার কি হবে? এই চিন্তা থেকেই ভারত এখন তাদের প্ল্যান বি বা দ্বিতীয় পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে। তারা এখন বিএনপির সাথে নতুন করে সম্পর্কের সেতু তৈরি করতে চাইছে। তারেক রহমানের সাথে ১৮ বছর পর কোনো ভারতীয় মন্ত্রীর এই বৈঠক আসলে সেই নতুন সম্পর্কেরই সূচনা। তারা বুঝতে পারছে, বাংলাদেশে তাদের স্বার্থ রক্ষা করতে হলে এখন আর বিএনপিকে কোনোভাবেই উপেক্ষা করার সুযোগ নেই। কিন্তু এখানে আরেকটা মজার বা বলা ভালো চিন্তার বিষয় আছে। জয়শঙ্কর বাংলাদেশে এলেন, বিএনপির নেতার সাথে বৈঠক করলেন, অথচ আমাদের বর্তমান সরকার প্রধান, অর্থাৎ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে কোনো আনুষ্ঠানিক বৈঠক করলেন না। এটা কি অবাক করার মতো বিষয় নয়? সাধারণত কোনো দেশের পররাষ্ট্রমন্ত্রী এলে সরকার প্রধানের সাথে সৌজন্য সাক্ষাৎ করাটাই কূটনৈতিক রেওয়াজ।
সেখানে পাকিস্তানের স্পিকার দেখা করলেন, নেপালের পররাষ্ট্রমন্ত্রী বৈঠক করলেন, কিন্তু ভারতের পররাষ্ট্রমন্ত্রী তা এড়িয়ে গেলেন। এর কারণটা খুব স্পষ্ট। গত ১৬ মাসে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে ভারতের সম্পর্ক একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে। শেখ হাসিনাকে আশ্রয় দেয়া, সীমান্তে হত্যা, পানির হিস্যা এবং ইদানিং বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে ভারত যে সকল প্রচারণা চালাচ্ছে, তাতে বর্তমান সরকারের সাথে তাদের একটা স্নায়ুযুদ্ধ চলছে। জয়শঙ্কর হয়তো ইচ্ছে করেই ডক্টর ইউনূসের সাথে বৈঠক এড়িয়ে গেছেন একটা বার্তা দেওয়ার জন্য। যদিও তিনি জানাজার আগে আমাদের ৩ জন উপদেষ্টার সাথে অনানুষ্ঠানিকভাবে কথা বলেছেন, কিন্তু সেটা ছিল নিতান্তই সৌজন্যতা। সেখানেও তিনি কৌশলে আঞ্চলিক নিরাপত্তার বিষয়টি স্মরণ করিয়ে দিতে ভুলেননি। অর্থাৎ ভারত তাদের উদ্বেগের জায়গা থেকে এক চুলও নড়েনি, শুধু তাদের বাজিটা ঘোড়ার উপর থেকে সরিয়ে অন্য ঘোড়ার উপর লাগানোর চেষ্টা করছে। এবার আসি আরেকটা বোমা ফাটানো খবরের দিকে। আমরা যারা সাধারণ জনগণ, তারা সোশ্যাল মিডিয়ায় বা রাজপথে দেখি বিভিন্ন রাজনৈতিক দল ভারত বিরোধী স্লোগান দিচ্ছে। দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, এই স্লোগানে রাজপথ প্রকম্পিত হচ্ছে। ইনকিলাব মঞ্চ থেকে শুরু করে বিভিন্ন ইসলামী দলগুলো ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে খুব সোচ্চার অবস্থান নিয়েছে। কিন্তু পর্দার আড়ালে কি ঘটছে? রয়টার্সের মতো আন্তর্জাতিক সংবাদ সংস্থা গতকাল একটি খবর প্রকাশ করেছে, যা আমাদের চোখ কপালে তুলে দেওয়ার মতো। জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে স্বীকার করেছেন যে তিনি ভারতের একজন কূটনীতিকের সাথে গোপন বৈঠক করেছেন, এবং সবচেয়ে কৌতূহল উদ্দীপক বিষয় হলো ভারতই নাকি অনুরোধ করেছিল এই বৈঠকের কথা গোপন রাখতে। জামাতের আমির যুক্তি দেখিয়েছেন, তারা সবার সাথে সুসম্পর্ক চান, তাই এই বৈঠক। কিন্তু প্রশ্ন হলো, জনসমক্ষে ভারত বিরোধিতার এত তোড়জোড় আর আড়ালে গোপন বৈঠক, এটা কি এক ধরনের দ্বিমুখী নীতি নয়? সাধারণ মানুষকে আবেগী করে রাজপথে নামানো হয় ভারত বিরোধী সেন্টিমেন্ট ব্যবহার করে, অথচ সেই দলের নেতারাই যখন গোপনে ভারতীয় কূটনীতিকদের সাথে চা চক্রে বসেন, তখন আমাদের মনে প্রশ্ন জাগতেই পারে, রাজনীতিতে আসলে শেষ কথা বলে কিছু নেই। ভারতও খুব চালাক। তারা দেখছে বাংলাদেশ জামাত বা ইসলামী দলগুলো একটা বড় ভোট ব্যাংক আছে বা প্রভাব আছে, তাই তারা কাউকেই শত্রু বানিয়ে রাখতে চাইছে না বর্তমান সময়ে। তাই তারা গোপনে সবার সাথেই যোগাযোগ রাখছে। এটাকে কূটনীতির ভাষায় বলে এনগেজমেন্ট পলিসি। ভারত এখন বাংলাদেশে অল পার্টি এনগেজমেন্ট বা সবার সাথে ভাব জমানোর কৌশলে হাঁটছে। বন্ধুরা, এই যে ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে দেশে একটা অগ্নিগর্ভ পরিস্থিতি বিরাজ করছিল। ভারত বিরোধী ক্ষোভ দানা বাঁধছিল। এমনকি প্রথম আলো বা ডেইলি স্টারের মতো প্রতিষ্ঠানে হামলাও হয়েছে। এই সবকিছুর মধ্যেই খালেদা জিয়ার মৃত্যু এবং বিদেশি অতিথিদের আগমন একটা সেফটি ভালভ বা চাপ প্রশমনকারী হিসাবে কাজ করছে। হঠাৎ করেই যেন ভারত বিরোধী স্লোগানগুলো একটু স্তিমিত হয়ে গেল। জয়শঙ্কর এসে ৪ ঘন্টা থাকলেন, চলে গেলেন। অথচ কোথাও কোনো কালো পতাকা দেখানো হলো না, কোনো বড় বিক্ষোভ হলো না। এর মানে কি, এই যে রাজনৈতিক দলগুলোর উপর থেকে এক নির্দেশনা পেয়েছে এখন চুপ থাকার? আমাদের বুঝতে হবে, আন্তর্জাতিক রাজনীতি আবেগের জায়গা নয়, এটা স্বার্থের জায়গা। পাকিস্তান কেন তাদের স্পিকারকে পাঠালো? পাকিস্তানও দেখছে এটাই সুযোগ ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কে ফাটলে ঢোকার। তারা চাইছে বাংলাদেশের নতুন রাজনৈতিক প্রেক্ষাপটে নিজেদের হারানো প্রভাব ফিরে পেতে, আর ভারত চাইছে তাদের প্রভাব ধরে রাখতে। মাঝখানে বাংলাদেশ হয়ে উঠেছে এক ভূ রাজনৈতিক দাবার বোর্ড। এখন প্রশ্ন হলো, সাধারণ মানুষ হিসাবে আমরা কি বুঝবো?
আমাদের বুঝতে হবে যে দিল্লি না ঢাকা স্লোগানটা অনেক সময় রাজনৈতিক দলগুলোর দর কষাকষির হাতিয়ার মাত্র। তারা মাঠে গরম বক্তৃতা দিয়ে কর্মী সমর্থকদের চাঙ্গা রাখে আর ভেতরে ভেতরে দিল্লির সাথে সম্পর্কের উন্নয়ন ঘটায়। বিএনপির সাথে ভারতের এই যে নতুন মাখামাখি, এটা হয়তো আগামী নির্বাচনের বৈতরণী পার হওয়ার একটা কৌশল। ভারতও চাইছে বাংলাদেশে এমন একটা সরকার আসুক যারা অন্তত তাদের নিরাপত্তা বিঘ্নিত করবে না। আওয়ামী লীগ নেই, তাই তারা এখন বিএনপির উপর ভরসা রাখতে চাইছে। অন্যদিকে ডক্টর ইউনূসের সরকার একটা শক্ত অবস্থানে আছে। তারা ভারতের অন্যায্য আবদার বা মিথ্যে প্রচারণার কাছে কোনোভাবেই মাথা নত করছে না। হয়তো এ কারণেই ভারতের সাথে তাদের এই দূরত্ব। ভারত সেটা বুঝতে পেরে এখন রাজনৈতিক দলগুলোর সাথে আলাদা আলাদাভাবে সম্পর্ক করছে, যাতে সরকারকে পাশ কাটিয়ে তারা তাদের এজেন্ডা বাস্তবায়ন করতে পারে বা সরকারের উপর চাপ সৃষ্টি করতে পারে। সব মিলিয়ে আমি মনে করি পরিস্থিতি খুব জটিল। একদিকে ভারতের চিঠি কূটনীতি, অন্যদিকে জামাতের গোপন বৈঠক, আর মাঝখানে পাকিস্তানের এন্ট্রি। সব মিলিয়ে 2026 সালের নির্বাচনকে সামনে রেখে এক বিশাল সমীকরণ কিন্তু তৈরি হয়েছে। আমরা হয়তো ভাবছি নির্বাচন মানে শুধু ভোট দেয়া, কিন্তু এই ভোটের পেছনে যে কত আন্তর্জাতিক হিসাব নিকাশ কাজ করে তা গত 2 দিনের ঘটনা না দেখলে বিশ্বাস করা অনেকটাই কঠিন ছিল। এখনকার মতো এ পর্যন্তই। আমরা দ্রুত হয়তোবা যে পরিস্থিতি হচ্ছে সেই পরিস্থিতির আরো ঘোলাটে ভাব দেখতে পাবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ, অবশ্যই অবশ্যই নিরাপদে থাকুন। আল্লাহ হাফিজ।